ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? গুড মর্নিং। আমরা আজকে পড়ব ডায়াবেটিস। দুইটা রোগ আছে, যে কোনো রোগী আসলেই আপনি সেই দুইটা পরীক্ষা করতে দিবেন। সেই দুইটা কি? একটা গতদিন আমরা পড়িয়ে ফেলছি, সেটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েডের ফাংশন, যে কোনো রোগী, প্রেশারের রোগী, কিডনির রোগী, হার্টের রোগী, যে কোনো সমস্যা, ব্রেইনের রোগী, যে কোনো সমস্যা, অবশ্যই থাইরয়েডের ফাংশন দেখতে হবে। আর সেকেন্ড আরেকটা টেস্ট প্রত্যেকটা রোগীকেই করতে হবে। সেই টেস্টের নাম হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আমাদের শরীরের সব সিস্টেমের সাথে জড়িত। এটা বলা হচ্ছে মাল্টি সিস্টেমিক ডিজিজ। আরেকটা মাল্টি সিস্টেমিক ডিজিজ আমরা গতদিন বা আগেও আলোচনা করেছি, যে সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস। এইটাও আমাদের শরীরের প্রত্যেকটা সিস্টেমকে ধরে। ওকে, তাহলে ডায়াবেটিস এই শব্দটা কি নতুন? না, ডায়াবেটিস শব্দটা আসলে আমাদের খ্রিস্টের জন্মের আগের থেকেই আছে, এবং তখনও সেই সময়ের স্ক্রিপ্ট গুলাতেও ডায়াবেটিসের উল্লেখ পাওয়া যায়। আমাদের ভারতীয় উপমহাদেশে এই রোগটা অনেক দিন ধরেই, অনেক আগের থেকেই আমাদের যে মেডিকেল সায়েন্সের বইগুলি ছিল সেগুলাতে উল্লেখ করা আছে। সেখানে ভারতীয় উপমহাদেশে ডায়াবেটিস রোগটাকে নাম দেওয়া হচ্ছে মধুমেহ। কেন এরকম নাম? তারা খেয়াল করেছিলেন যে এই রোগ হলে প্রস্রাবটা মিষ্টি হয়ে যায়। যেমন আপনার প্রস্রাবের কাছে কে আসবে, প্রস্রাব যদি বাইরে করে খোলা জায়গায়, তাহলে পিঁপড়া এসে প্রস্রাবকে ধরবে। সেখান থেকে তারা বুঝতে পারছে যে এই ডায়াবেটিস রোগ হলে ইউরিনে সুগার বেড়ে যায়। সেই জন্য নাম দিয়েছে মধুমেহ, মানে মধু বেড়ে যায়, মধু মতো হয়, তাই না? মধু তো মিষ্টি। এখন এই যে কন্ডিশনে ইউরিনে আপনার সুগার বেড়ে গেল, এইটার আবার কারণ কি? ইউরিনে নর্মালি সুগার থাকার কথা না, সম্পূর্ণ কমপ্লিটলি অ্যাবজর্ব হওয়ার কথা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে। বা আমার পুরোপুরি মনে নেই, আপনারা দেখবেন 100% সুগার অ্যাবজর্ব হওয়ার কথা। কিন্তু যখন সুগার আমার রক্তের মধ্যেই বেশি, রক্তের যে নর্মাল লেভেল সুগারের, ব্লাড সুগারের, তার চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে রেনাল থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ডের উপরে চলে গেলে কিডনি আর ধরে রাখতে পারবে না। সেটাকে তখন ইউরিনের মধ্যে আমার সুগার পাওয়া যাবে, যেটাকে আমরা বলতেছি ইউরিনে প্রেজেন্স অফ সুগার রিডিউসিং সাবস্টেন্স ইন ইউরিন, তাই না? আমরা দেখব টেস্ট। এরপর ব্লাডের মধ্যে যে এখন নর্মালের চেয়ে বেড়ে গেল, সেই কন্ডিশনটাকে আমরা বলবো হাইপার গ্লাইসেমিয়া। তাহলে ডায়াবেটিস বলতে আসলে আমরা বুঝি কি? ব্লাডের যে কোনো কারণে ব্লাডে যদি গ্লুকোজের লেভেল নর্মালের চেয়ে বেশি হয়। এখন এটা কি একটা কারণে হবে? না, এইটা অনেকগুলা কারণে হইতে পারে। তাহলে ডায়াবেটিস বলতে যেই রোগ, ডায়াবেটিস মেলাইটাস, সেটা একটা কোনো ডিজিজ না। যেমন এর আগে আমরা পড়েছি কি, গ্রুপ অফ ডিসঅর্ডার, আরো কয়েক জায়গায় পড়েছি, তাই না? সেরকম ডায়াবেটিস মেলাইটাস ইজ এ গ্রুপ অফ মেটাবলিক ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই কমন ফিচার নোন এজ হাইপারগ্লাইসেমিয়া। ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি। কেন এখন ব্লাডের মধ্যে গ্লুকোজ পরিমাণ বেশি? নর্মালি গ্লুকোজের যে মেটাবলিজম হয়, তাতে আপনার গ্লুকোজটা প্রথমে
আমরা খাদ্য খাই, তারপর সেই খাদ্য থেকে ডায়াস্টেজ এবং অন্যান্য এনজাইমের মাধ্যমে গ্লুকোজ ভেঙে গ্লুকোজ হয়। গ্লুকোজ সরাসরি ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হয়, ব্লাডে চলে আসলো। ব্লাডে আসার পরে ব্লাড থেকে সেটা চলে যাবে লিভারে। লিভারে সেই গ্লুকোজ দুইটা ঘটনা ঘটতে পারে। এক হতে পারে যে অন্য গ্লুকোজ লাইক সাবস্টেন্স থেকে ভেঙে, কার্বোহাইড্রেট অন্য গুলা থেকে ভেঙে গ্লুকোজ তৈরি হবে, অথবা গ্লুকোজ ভেঙে আরো ক্ষুদ্র ফর্মে হবে। যদি নতুন করে গ্লুকোজ তৈরি হয় ওটাকে বলি আমরা নিও গ্লুকোজেনেসিস, তাই না? গ্লুকোজ তৈরি বেশি, মানে নতুন করে তৈরি হচ্ছে। এই যে লিভারের মধ্যে মেটাবলিজমের কারণে গ্লুকোজ আমার রক্তে যখন কমে যায় তখন নিউ গ্লুকোজেনেসিস, নতুন করে গ্লুকোজ তৈরি হবে। আর যদি রক্তের মধ্যে বেশি থাকে তখন নিউ গ্লুকোজেনেসিস বন্ধ থাকবে, ফলে আবার ব্লাডে পেরিফেরিতে যে গ্লুকোজ, রক্তের মধ্যে গ্লুকোজ সেটা কমে আসে। এখন যদি কোনো আমার মেটাবলিক কোনো প্রবলেম হয় যেটার কারণে আমার এই গ্লুকোজ তৈরি, নিউ গ্লুকোজেনেসিস যেটা, সেইখানে সমস্যা, অথবা আমি বেশি বেশি গ্লুকোজ না, সেই মেটাবলিজমের সমস্যা, তাহলে আমার কি হবে? ব্লাডের মধ্যে বেশি বেশি গ্লুকোজ চলে আসবে। এখন ব্লাডে এই গ্লুকোজ আসার পরে নিয়মটা হচ্ছে যে এই গ্লুকোজকে আবার কি করবে, আমাদের বডি আছে গ্লুকোজ কন্ট্রোল করার জন্য, সেই গ্লুকোজকে কোষের ভেতরে প্রবেশ করিয়ে দিবে। সেই কোষের ভিতরে প্রবেশ করানোর যে মাধ্যম, এনজাইম, সেটার নাম হচ্ছে ইনসুলিন, একটা হরমোন, যে কিনা আমার স্কেলিটাল মাসল এবং অন্যান্য যে সেল আছে তার ভিতরে গ্লুকোজকে আপটেক করাবে। এখন গ্লুকোজকে আপটেক করানোর জন্য ইনসুলিন যে হেল্প করবে, সেই হেল্প করতে গেলে আমাকে প্রথমে হচ্ছে ইনসুলিনকে রক্তে আসতে হবে। ইনসুলিন রক্তে আসে আমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, প্যানক্রিয়াসের যে এন্ডোক্রাইন অংশ, সেইখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস আছে, সেখান থেকে আমার ইনসুলিন ব্লাডে আসলো। যদি কোনো কারণে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস ডিস্ট্রয় হয়ে যায় তাহলে একরকম, যে তখন ইনসুলিন থাকবে না, তখন ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। আবার কি হলো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল ইনসুলিন সিক্রেশন করতেছে, কিন্তু সেই ইনসুলিনটা ডিফেক্টিভ, ফলে সে কাজ করতে পারতেছে না। এর ফলে আবার ইনসুলিনের অ্যাকশনের সমস্যা। আর যেটা হইতে পারে যে ইনসুলিন সিক্রেশনেও সমস্যা, অ্যাকশনেও সমস্যা। অ্যাকশনটা আর কি কিভাবে হইতে পারে? অ্যাকশনটা, ইনসুলিন ব্লাডের থেকে যাবে হচ্ছে ওই পেরিফেরাল যে সেল, সেইটার গায়ে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের সাথে লাগে। এখন ইনসুলিনের যে রিসেপ্টর, সেই রিসেপ্টর যদি ডিফেক্টিভ হয় তাহলে তো ইনসুলিন বাইন্ড করতে পারবে না, ফলে গ্লুকোজ ওই পেরিফেরাল সেলের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে, তার ফলে আবার ডায়াবেটিস। তাহলে আমরা দেখলাম যে মেইন ডায়াবেটিসের কারণ হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, আর হাইপারগ্লাইসেমিয়া কারণ হচ্ছে ইনসুলিন সিক্রেশন, অ্যাকশন অর বোথ, এই তিন ভাবে ডিফেক্টিভ হবে। এই যে আমরা এতক্ষণ মেকানিজম গুলা শিখলাম, সেইখান থেকেই আমরা জেনে যাচ্ছি যে ডায়াবেটিসটা কি কি টাইপের হইতে পারে। এক হইতে পারে প্রাইমারি ডায়াবেটিস, মানে আমার প্যানক্রিয়াসের মধ্যেই প্রবলেম, সেইটা আমার বডির মধ্যে প্রবলেম। আর হইতে পারে সেকেন্ডারি ডায়াবেটিস, আসলে প্যানক্রিয়াস ঠিক আছে কিন্তু ইনসুলিন, রক্তে গ্লুকোজ বাড়ানোর অন্যান্য যে হরমোন আছে সেই হরমোনগুলো অন্য অর্গানে থাকে, সেই সব হরমোনের যদি প্রবলেম হয়, বেশি বেশি সিক্রেশন হয়, ফলে ইনসুলিন বেড়ে যায়। আমাদের বডিতে একটা জিনিস মনে রাখতে হবে,
যে যতগুলা হরমোন আছে সব হরমোন গ্লুকোজ বাড়ায় এক্সেপ্ট ইনসুলিন, ইনসুলিন গ্লুকোজ শুধু কমায়। তাহলে প্রাইমারি যেটা আমার অর্গান, মানে কি বলে, যেটা প্যানক্রিয়াস বা ইনসুলিনের সাথে সম্পর্কিত, ইনসুলিনের কাজের সমস্যায় কারণে হয়, সেটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি ডায়াবেটিস আবার দুই রকম। ওই যে আমরা অ্যাকশনের মধ্যেই পড়লাম যে যদি আমার বিটা সেল ইনসুলিন সিক্রেশনই করতে না পারে, বিটা সেল ডিস্ট্রয় হয়ে গেছে, সেইটাকে বলবো আমরা। এবং সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমাদের শরীরে কোনো ইনসুলিন নাই, 100% নাই, ফলে আমাদেরকে ইনসুলিন বাইরে থেকে নিতে হবে। এই কন্ডিশনটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস অর ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, IDDM। কিন্তু এদের পরিমাণ কিন্তু কম। ইনসুলিন যে বিটা সেল যে ডিস্ট্রাকশন হবে, এই কজে ডায়াবেটিস কম হয়। আর কমন কজ হচ্ছে টাইপ 2। টাইপ 2 কি, ইনসুলিন আমাদের বডিতে তৈরি হচ্ছে কিন্তু অ্যাকশন করতে পারছে না, পেরিফেরিতে গিয়ে রিসেপ্টরের প্রবলেম, ইনসুলিনের ফাংশনের সমস্যা, অথবা আপনার এই যে কোনো কারণেই হোক ইনসুলিনের যে রিসেপ্টরে সেখানে অ্যাকশন করতে পারে। এইটা হচ্ছে টাইপ 2। আর একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, NIDDM। এইটাই হচ্ছে 80 থেকে 90%। সেকেন্ডারি কজ আমি বলেছি যে যে কোনো বাইরের অন্য কোনো কিছু থেকে যদি আমার ডায়াবেটিস ডেভেলপ করে, যেমন ইনফেকশন, কনজেনিটাল রুবেলা সাইটোমেগালো ভাইরাস, এগুলো জন্মগতভাবে যদি ইনফেকশন, পেটের মধ্যেই ইনফেকশন হয়, তখন সে প্যানক্রিয়াসকে ডিস্ট্রয় করে, ফলে ডায়াবেটিস হবে। সেটা কিন্তু আবার টাইপ 1 ডায়াবেটিস হবে। এন্ডোক্রাইনোপ্যাথিস, ওই যে বলছি যেই হরমোন, ইনসুলিন ছাড়া অন্য যত হরমোন আছে তাদের পরিমাণ যদি বাড়ে তাহলে ডায়াবেটিস হবে। প্রত্যেকটাই গ্লুকোজকে বাড়িয়ে দেয়, যেমন অ্যাড্রেনাল, পিটুইটারি টিউমার, এগুলি। ওই হরমোন গুলাই আমরা যদি ড্রাগ হিসেবে নেই, যেমন কর্টিকোস্টেরয়েড, এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন, সেক্ষেত্রেও আপনার র্যান্ডম ব্লাড সুগার বেড়ে যাবে, ব্লাড সুগার বাড়বে। জেনেটিক ডাউন সিনড্রোমের সাথে ডায়াবেটিসের সম্পর্ক আছে। আপনাদের জেনেটিক চ্যাপ্টার যখন পড়িয়েছি অলরেডি, সেইখানে আপনারা দেখবেন যে ডাউন সিনড্রোম, আর যদি না পড়ে থাকি তাহলে পড়াবো। আর একটা স্পেশাল টাইপ আছে, সেটা হচ্ছে জেস্টেশনাল, সরি এখানে বানান ভুল, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। একজন পেশেন্ট কখনোই তার ডায়াবেটিস ছিল না, ফার্স্ট টাইম ডিউরিং প্রেগন্যান্সি যদি ডায়াবেটিস ডেভেলপ করে, সেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। ওকে, এখন কেন ডায়াবেটিস হচ্ছে, সেইটা হচ্ছে তিনটা মেকানিজম, তিনটা, একটা একটার সাথে সম্পর্কযুক্ত। দুইটা হচ্ছে টাইপ 2 সাথে, একটা হচ্ছে টাইপ 1 সাথে। টাইপ 2 সাথে কি, জেনেটিক, আমার আগের থেকে জিনের সমস্যা আছে, কিন্তু এখনো এটা আমরা বলছি যে মাল্টিজেনিক। এখন পর্যন্ত আমরা কোন জিন থেকে কোন কোন জিনের কারণে ডায়াবেটিস হয় এখনো বের করতে পারিনি, কিন্তু জেনেটিক সম্পর্ক আছে, এটা নিশ্চিত। এরপর আমার এনভায়রনমেন্টাল, শুধু জেনেটিক্স দিয়েই হবে না, যদি আমি আমার এনভায়রনমেন্টাল যে সমস্যা, যেমন আমার ফিজিক্যাল এক্সারসাইজ, ফ্যাটি ফুড, তারপরে ফুডের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডাল্টারিং, এইগুলা যদি না থাকে, মানে এই কন্ডিশনগুলা যদি না থাকে, তাহলে শুধু জেনেটিক দিয়ে আমার ডিজিজটা হবে না, তাহলে বোধ জেনেটিক এবং এনভায়রনমেন্ট দুইটাই দায়ী। আর টাইপ 1 এর ক্ষেত্রে যে বিটা সেলের ডিস্ট্রাকশন হয়, সেটার সাথে দায়ী হচ্ছে অটো ইমিউনিটি। আমাদের যদি অটো ইমিউন ডিজিজ থাকে, তাহলে বিটা সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে এবং বিটা সেল ডিস্ট্রাকশন। টাইপ 1 তাহলে অটো ইমিউন ডিস্ট্রাকশন অফ বিটা সেল। আর টাইপ 2 এর ক্ষেত্রে অটো ইমিউনিটি কিভাবে কাজ করবে, টাইপ 2 এর ক্ষেত্রে ইনসুলিনের যে রিসেপ্টর, তার বিরুদ্ধে যদি অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে ইনসুলিন সেই রিসেপ্টরের উপরে কাজ করতে পারবে না। তাহলে টাইপ 2 আমরা দেখতে পাচ্ছি জেনেটিক আছে, এনভায়রনমেন্ট আছে।
জেনেটিক ফ্যাক্টরের কারণে বিটা সেল ডিফেক্ট হয় এবং যেই ইনসুলিনটা তৈরি হয় সেই ইনসুলিনটাও ডিফেক্টিভ, কম পরিমাণে তৈরি হয় এবং ডিফেক্টিভ। আর এনভায়রনমেন্টের কারণ হচ্ছে ওবেসিটি, ইনঅ্যাক্টিভিটি, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এর ফলে কি হবে, পেরিফেরাল টিস্যুতে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, ইনসুলিনের রিসেপ্টর কাজ করতে পারবে না, ফলে ওই পেরিফেরাল টিস্যু গ্লুকোজকে আপটেক করতে পারবে না। বোথ অ্যাকশন মিলে একসাথে হবে হাইপারগ্লাইসেমিয়া। এরপরে হাইপারগ্লাইসেমিয়া হয়ে একটা সময়ে থাকতে থাকতে বিটা সেলকে বারবার করে চেষ্টা করবে যে বেশি বেশি করে তুমি ইয়ে করো, বেশি বেশি করে ইনসুলিন সিক্রেশন করো। বিটা সেল এক সময় কি করবে, প্রথমে হাইপারপ্লাসিয়া হবে, বিটা সেল বেশি বেশি করে নাম্বারে বাড়বে, তারপরে এক সময় এক্সজশন, সে আর বলবে যে না আমি আর পারি না। এই কন্ডিশন হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এবং ওই লেটলি কিন্তু তখন ইনসুলিন দেওয়া লাগে। টাইপ 2 ডায়াবেটিস আপনার অটোইমিউন কোনো বিষয় নাই, আর লাইফস্টাইল হচ্ছে গুরুত্বপূর্ণ, ওবেসিটি এবং ফিজিক্যাল ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সেটার জন্য। তাহলে টু মেথড, মেটাবলিক মেথড, ইনসুলিন রেজিস্ট্যান্স হইতে পারে আর বিটা সেল ডিসফাংশন, বিটা সেল কাজ করবে না। টাইপ 1 টাইপ 2 এর পার্থক্য অলরেডি বলছি, আপনারা পড়ে নেবেন। একটার নাম হচ্ছে আইডিডিএম আর একটা এনআইডিডিএম। এনআইডিডিএম এর আরেক নাম হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস, মোডি, এমওডিআই। টাইপ 1 এর সাথে হচ্ছে ফ্যামিলির সম্পর্ক আছে, সরি, টাইপ 1 এর সাথে অটো ইমিউনিটির সম্পর্ক, ফ্যামিলির সম্পর্ক কম। কিন্তু টাইপ 2 সাথে অটো ইমিউনিটির সম্পর্ক কম, ফ্যামিলির সম্পর্ক, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, বা যদি ফ্যামিলিতেই বেশি বেশি মোটা পার্সন হয় তাহলে এনআইডিডিএম হওয়ার সম্ভাবনা। যেমন আমার বাবার ডায়াবেটিস ছিল, আমারও ডায়াবেটিস হয়েছে। এরপর হচ্ছে টাইপ 1 এর সাথে হচ্ছে জেনেটিক লিঙ্ক কার সাথে, এইচএলএ ক্লাস 2। আর এইখানে আপনার এনআইডিডিএম এ এইচএলএ ক্লাস 2 এর সাথে সম্পর্ক নাই। মনোজাইগোটিক টুইন হইলে এর আইডিডিএম হওয়ার চান্স হচ্ছে 30 to 50%, কিন্তু এনআইডিডিএম হলে একেবারে প্রায় 90 থেকে 100%। একটু লাইনে থাকবে। ওকে, আমরা আবার শুরু করি। আহ, তাহলে এনআইডিডিএম আইডিডিএম এটা কিন্তু আপনার শুধু প্যাথোলজিতেই না, আমার মেডিসিন পরীক্ষায় আসছিল। নেক্সট হচ্ছে পার্থক্যের মধ্যে, আইডিডিএম এ হচ্ছে বিটা সেল আইলেট সেলের ডিস্ট্রাকশন, অটো অটো অ্যান্টিবডি হবে। এনআইডিডিএম এ আইলেট সেলের অটো অ্যান্টিবডি হয় না। আর একই সাথে পেশেন্টের অন্য যে অটো ইমিউন ডিজিজগুলো সেগুলো প্রেজেন্ট থাকে। সাধারণত এনআইডিডিএম এ অটো ইমিউন ডিজিজ পাওয়া যায় না, যদিও আমি বলছি যে অটো ইমিউন ডিজিজ এখানে কি করবে, এই ইনসুলিন রিসেপ্টরের উপরে কাজ করতে, মানে ইনসুলিন রিসেপ্টরে গিয়ে ডিস্ট্রাকশন করতে পারে। প্যানক্রিয়াটিক প্যাথোলজি সেটা কি, এখানে হচ্ছে ইনফ্লামেশন পাওয়া যাবে, যেহেতু অটো ইমিউন হবে সেই জন্য ইনসুলিনাইটিস, আর বিটা সেলের ম্যাস ডিস্ট্রাকশন হবে। ওইখানে ইনসুলিনাইটিস অ্যাবসেন্স, আর বিটা সেলের মাইল্ড ডিপ্লেশন, মানে প্রথমে বিটা সেল ঠিকই থাকবে কিন্তু এক সময় বিটা সেলের উপরে চাপ পড়তে পড়তে এক সময় একটু সামান্য কমতে পারে। ক্লিনিক্যালি কি করবে, দেখা যাবে ব্লাডে ইনসুলিন নাই, ল্যাক অফ ইনসুলিন। হ্যাঁ, আর ইনসুলিন না থাকলে পেশেন্টের একটা পেশেন্ট কন্ডিশন ডেভেলপ করে, সেটা বলে কিটোন বডি বেড়ে যায়, কিটোনিউরিয়া। এবং কিটোন বডি যখন বেড়ে যাবে তখন পেশেন্টের
ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ফলে ব্লাডের মধ্যে পিএইচ কমে যাবে। এইখানে আপনার কিটোনিউরিয়া রেয়ার, সামটাইমস নিড ইনসুলিন। আমরা কখনো কখনো ইনসুলিন দরকার হয় একবারে লেট স্টেজে গিয়ে। তাহলে এখন ল্যাব ডায়াগনোসিস প্রথমেই হচ্ছে আমরা বলছি যে এটা যদিও সব অর্গানের রোগ, কিন্তু আমরা প্রথমেই বুঝতে পারি হচ্ছে ইউরিন দিয়ে। ইউরিনে কি হবে? আমরা একটা জানি রোগীর হচ্ছে তিনটা পি হয়: পলিপেপসিয়া, পলিডিপসিয়া আর পলিফ্যাজিয়া। পলিডিপসিয়া মানে বেশি বেশি পানি খেতে চায়, কারণ ব্লাডের মধ্যে যখন হাইপার স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যায় হাইপারগ্লাইসেমিয়ার ফলে, তখন স্পেসিফিক গ্র্যাভিটি নর্মাল করার জন্য থার্স্ট সেন্টার অ্যাক্টিভেশন হয় এবং আমরা বেশি বেশি পানি পান করি। আমাদের পানি তৃষ্ণা পাই বারবার এবং পানি পান করি, এবং পানি যখন বেশি বেশি পান করবো তখন কি হবে? বেশি বেশি আমরা আবার ইউরিন ডিসকার্ড করব, ফলে দেখা যাবে যে ইউরিনের ভলিউম বেড়ে যাবে। নর্মালি আমার একজন নর্মাল অ্যাডাল্ট পার্সনের হচ্ছে পার ডে 1500 ml ইউরিন পাস হওয়ার কথা, সেইখানে আমার ডায়াবেটিস রোগীর মোর দেন 2000 ml ইউরিন পার ডে পাস হবে। অর্ডার হচ্ছে এই যে ইয়ের কারণে, ডায়াবেটিস পেশেন্টের গ্লুকোজ বেশি হওয়ার কারণে একটা ফ্রুটি স্মেল পাওয়া যেতে পারে যদি কিটোনিউরিয়া প্রেজেন্ট থাকে। স্পেসিফিক গ্র্যাভিটি নর্মাল হচ্ছে 1.016 টু 1.022, কিন্তু এখানে যেহেতু গ্লুকোজের পরিমাণ বেশি সেই জন্য আমার স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যাবে। পিএইচ, ইউরিনের পিএইচ নর্মালি 4.6 থেকে 8.0, কিন্তু যদি ডিকে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করে তখন পিএইচ কমে যাবে। হাইড্রোজেন আয়ন বেশি বেশি ইউরিনে সিক্রেশন হবে, যেহেতু ব্লাডের মধ্যে হাইড্রোজেন আয়ন বেশি সেই জন্য ইউরিনের সাথে বেশি বেশি সিক্রেশন হবে। তারপর ইউরিন যদি মাইক্রোস্কোপি করি, মাইক্রোস্কোপিতে তো আর গ্লুকোজ দেখা যাবে না, কিন্তু এই ডায়াবেটিস পেশেন্টদের সবসময় ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন থাকে, ফলে আমরা নর্মাল পাস সেলস হচ্ছে 0 to 5, কিন্তু আমরা অনেক সময় প্লেনটি এবং দেখা যাবে যে ইউরিনে পাস সেল বেশি। এরপরে যখন আমার সুপার ইনফেকশন হবে, মানে আমার ডায়াবেটিস রোগী ইমিউনো কম্প্রোমাইজ, ফলে তার শরীরে কিছু ইনফেকশন যেটা নর্মালি হওয়ার কথা না সেগুলো হবে, যেমন ফাঙ্গাস, ইস্ট সেল পাওয়া যেতে পারে আমার ইউরিনে। আর কাশ সেল কি? কাশ সেল হচ্ছে একটা দলা, যদি মনে করেন যে আরবিসি মিলে একসাথে একটা ক্লাম্প তৈরি করে ইউরিনে, সেটা পাই, সেটাকে বলে কাশ সেল, আরবিসি কাস্ট। সেরকম ডাব্লিউবিসির কাস্ট, লিউকোসাইটের কাস্ট হতে পারে, ডাব্লিউবিসি মিলে একসাথে বেশি পরিমাণ ডাব্লিউবিসি গেলে ডাব্লিউবিসি কাস্ট হতে পারে। আরো আছে কি অ্যাসেলুলার, এগুলো হচ্ছে সেলুলার কাস্ট। আর হচ্ছে অ্যাসেলুলার কাস্ট হতে পারে, সেটা হচ্ছে কি যেমন প্রোটিন দিয়ে কাস্ট হতে পারে, হায়ালিন কাস্ট। ওকে, হাইলিন কাস্ট, গ্রানুলার কাস্ট, লিউকোসাইট কাস্ট, এগুলো পাইতে পারি। নেক্সট হচ্ছে আমরা বায়োকেমিক্যাল, ইউরিনের বায়োকেমিক্যাল টেস্ট। ইউরিনে আমরা সাধারণত দুইটা বায়োকেমিক্যাল টেস্ট করি, একটা হচ্ছে সুগার আর একটা প্রোটিন। সুগারটা দেখি হচ্ছে বেনেডিক্ট টেস্ট দিয়ে, তাই না? তাহলে ইউরিনে যদি প্রেজেন্স অফ ইউরিন ইন প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন ইজ কল্ড গ্লাইকোসিউরিয়া। গ্লাইকোসিউরিয়াতে যে হবে এই রিডিউসিং সাবস্টেন্স আমরা পরীক্ষা করব বেনেডিক্ট টেস্ট দিয়ে, কিন্তু রিডিউসিং এর মধ্যে আবার সুগারও আছে, নন সুগারও আছে। এই বেনেডিক্ট টেস্টের সমস্যা হচ্ছে এটা দুইটাই পজিটিভ হবে। নন সুগার যেগুলা সেগুলো তো আর ডায়াবেটিস না, কিন্তু নন সুগারও এখানে পজিটিভ হতে। তাহলে নন সুগারের নাম জানতে হবে কি? ইউরিক অ্যাসিড, হোমোজেনটেসিক অ্যাসিড আর জেন্টিসিক অ্যাসিড। এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে নন সুগার, যেগুলা ইউরিনে থাকলে আমার বেনেডিক্ট টেস্ট পজিটিভ হতে পারে। আর সুগারের মধ্যে আছে ফ্রুক্টোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ, ম্যালটোজ, পেন্টোজ, এগুলো। নেক্সট হচ্ছে আমরা কি কি মেথডে করি, আমরা অলরেডি বলছি যে বেনেডিক্ট মেথড, কিন্তু এখন আরো ভালো মেথড আসছে, রিএজেন্ট স্ট্রিপ টেস্ট। স্ট্রিপের মধ্যে দিলেই স্ট্রিপের কালার চেঞ্জ হয়, আমরা বুঝতে পারি। এছাড়া ক্লিনি টেস্ট, ট্যাবলেট মেথড, ট্যাবলেট দ্বারাও পরীক্ষা করা যায়। রিএজেন্ট স্ট্রিপ টেস্ট এইটা হচ্ছে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন আমাদের বলছিলাম যে আইডিডিএমএ একটা কন্ডিশন হয়, সেটা হচ্ছে
ইউরিনে কিটোন বডি পাওয়া যায়, কিটোন ইউরিয়া, এবং ব্লাডের মধ্যে কিটোন বেড়ে যায়, সেটা বলা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডিকে। সেইটা কিটোন বডি দেখার জন্য আমরা কি টেস্ট করব? সেইটার নাম হচ্ছে রোথেরাস টেস্ট। এছাড়া এখন নতুন টেস্ট আসছে, সেটা হচ্ছে রিয়াজেন্ট স্ট্রিপ টেস্ট আর নাইট্রোক্লোসাইড টেস্ট। প্রোটিন, আমরা যখন ডায়াবেটিস রোগী দীর্ঘদিন ধরে থাকবে, তখন তার টিউবিল গুলো আস্তে আস্তে ডিস্ট্রাকশন হতে পারে। টিউবিল ডিস্ট্রাকশন হইলে কি হবে? নর্মালি যেই পরিমাণ প্রোটিন ইউরিনের সাথে বের হওয়ার কথা, তার চেয়ে বেশি বেশি প্রোটিন ইউরিনের সাথে বেরিয়ে যাবে। তাহলে নর্মালি কতখানি ইউরিনের সাথে প্রোটিন যেতে পারে আমরা জানতে চাই। এই প্রোটিনটা আবার আমাদের যে প্রোটিনের টেস্ট আছে, হিট কোয়াগুলেশন টেস্ট, সেটা দিয়ে ডিটেক্ট করা যায় না। তাহলে আমরা নর্মাল প্রোটিন যদি 150 মিলিগ্রাম পার ডে এর বেশি বের হয়, তাহলেই হচ্ছে আমরা প্রোটিন সেটা পাবো, ডিটেক্ট করতে পারবো। কিন্তু 150-এর যদি কম হয়, সেটাতে বলা হয় মাইক্রোগ্লোবিনিউরিয়া। সেইটাতে আমরা নর্মাল মেথডে তার পরিমাণ ডিটেক্ট করতে পারবো না। কি কি মেথড আছে? হিট কোয়াগুলেশন মেথড আছে, আবার ওই যে রিএজেন্ট টেস্ট এবং সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট। মাইক্রোঅ্যালবুমিনরা কি জিনিস? নর্মালি আমাদের যেই পরিমাণ প্রোটিন যায়, সেটা ডিটেক্ট করা যায় না কনভেনশনাল যেসব মেথড, যেমন হিট কোয়াগুলেশন টেস্টে, স্ট্রিপ টেস্টে, রিএজেন্ট স্ট্রিপ টেস্টে ডিটেক্ট করা যায় না। সেটার জন্য একটা স্পেশাল টেস্ট করতে হয় মাইক্রো অ্যালবুমিনা দেখার জন্য। এবং কতখানি সেই পরিমাণ? নর্মাল মাইক্রো অ্যালবুমিনেরিয়া যায় হচ্ছে 20 to 200 মাইক্রোগ্রাম পার মিনিট, অথবা 30 to 300 মিলিগ্রাম পার ডে। আমরা এখানে পড়ছিলাম যে 150 মিলিগ্রাম পার ডে, এখানে একটু বেশি রেঞ্জ লিখছে যে সর্বোচ্চ 300 মিলিগ্রাম পার ডে যেতে পারে। মেথড কি এটা দেখার জন্য? এটা নর্মাল মেথডে হবে না, এলাইজা অথবা আরআইএ মেথড অথবা স্পেশাল স্ট্রিপ মেথড। আমার মাইক্রোবিউমিন দেখার জন্য স্পেশাল স্ট্রিপ আছে, আরো দামি, সেটা দিয়ে দিতে পারি। এইটার গুরুত্বটা কি? গুরুত্ব হচ্ছে আমরা ইউরিনে যখন কিডনি ড্যামেজে হয়ে যাচ্ছে, তখন আমরা ইউরিনে তো এমনিতেই প্রোটিন পাবো, কিন্তু ড্যামেজ হওয়ার আগেই আমরা এইটা পরীক্ষা করলে জানতে পারবো যে কিডনির ড্যামেজ কতটুকু দ্রুত যাচ্ছে, হচ্ছে। আমরা যদি আগেই ধরে ফেলতে পারি যে তার কিডনি খুব দ্রুত ড্যামেজ হচ্ছে, তাহলে আমরা এই প্রোটিনকে বন্ধ করার জন্য ওষুধ দিতে পারি, প্রোটিন যেন না যায় সেটার জন্য। যেমন অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এরা কি করে? প্রোটিনিউরিয়া প্রিভেন্ট করতে পারে। প্রেশারের ওষুধ, কিন্তু প্রোটিনিউরিয়া প্রিভেন্ট করে। এখন হচ্ছে নেক্সট, ইউরিনের কাজ শেষ, এখন ব্লাড টেস্ট। ব্লাডের মধ্যে আগে আমি এই জিনিসটা বলে দিই, WHO কি বলছে। আপনার অনেক জায়গায় এই যে 7.1 নাকি <7 = 7, আর 11.1 নাকি 11, এটা নিয়ে আমারও কনফিউশন, সবারই কনফিউশন। এই জন্য আমরা WHO-টা জানবো। WHO-টা হয়েছে কি, ফাস্টিং ব্লাড গ্লুকোজ বলছে যে 7 এর সমান হইলেই ডায়াবেটিস, ইকুয়াল 7.0। কিন্তু ওইখানে র্যান্ডম অথবা ওজিটিতে আবার দেখেন 11.1, এইখানে 7.1 না, কিন্তু কিন্তু ওখানে হচ্ছে 11.1, 11.1 অথবা এর বেশি হইলেই সাথে সাথে ডায়াবেটিস। কিন্তু এইখানে হচ্ছে 7 অথবা 7-এর বেশি হইলেই ডায়াবেটিস ফাস্টিং এ। ওকে, এই জিনিস দুইটা মনে রাখতে হবে, 7 আর ওইখানে 11.1, এই দুইটা শব্দ মনে রাখলে আর কোনো কঠিন নাই। আর একটা কি, HbA1c, এটা আমরা পড়বো 6.5% অথবা তার বেশি হলেই সে ডায়াবেটিস। ওকে, তাহলে আমরা আবার দেখে নিই এখন, আর আমার কনফিউশন হবে না। আমরা একটা রোগী আসলে প্রথমেই আমরা কি করতে দেই? একটা র্যান্ডম ব্লাড সুগার করতে দিই, যে ডায়াবেটিস আছে কিনা। এবং র্যান্ডম ব্লাড সুগারে এই যে আমার আর কিচ্ছু করা লাগবে না, যদি সাথে সাথে এসে যায় 11.1, তাহলে আমরা বলে দিব, সরাসরি ঘোষণা দিয়ে দিব যে এই পেশেন্টের ডায়াবেটিস। কিন্তু যদি 11.1-এর কম হয়, তাহলেও তার ডায়াবেটিস হওয়ার চান্স আছে। সেইটা কখন? সেইটা হচ্ছে ফাস্টিং অবস্থায় পরীক্ষা করতে হবে।
ফাস্টিং আমরা বলে দিলাম পেশেন্টকে যে আপনি খালি পেটে আসবেন, 11.1 হয় নাই, 11.1 কম আছে, তখন আমি তাকে বলে দিলাম খালি পেটে আসবেন। খালি পেটে এসে রক্ত দিল, যেই মাত্র আমরা দেখলাম 7, সাথে সাথে আমরা বলে দিলাম পেশেন্টের ডায়াবেটিস। কিন্তু খালি পেটে আসার পরেও দেখা গেল যে না, তার আসছে কি হতো 6.9, 5.5 থেকে 6.9, এটা হচ্ছে র্যান্ডম। ক্লাস নিচ্ছে কি, কি বলবেন বলেন? রেজাল্ট ঠিক করবো কালকে, এক্ষণে কি দরকার বলেন? এই র্যান্ডমের ক্ষেত্রে এইখানে কিন্তু একটা ঝামেলা আছে, বলে দিচ্ছি। র্যান্ডমে হচ্ছে 5.5 থেকে, আর যদি আপনি ফাস্টিং এ আসেন, সরি, হ্যাঁ ফাস্টিং আসেন, তাহলে 6.1 থেকে 6.9, এইটা হলে হচ্ছে আইজিএফ। ডায়াবেটিস হয় নাই তার, 7 হয় নাই, কিন্তু ডায়াবেটিসের পূর্ব অবস্থা, এটাকে বলে ইম্পেয়ার ফাস্টিং গ্লুকোজ, অথবা আইএফজি, সরি আইএফজি, আইজিএফ না, আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আর যদি দেখেন যে এই এটা হলো ইয়ে ফাস্টিং এ আসলো, আর যদি দেখেন যে না, পেশেন্ট র্যান্ডমলি আসছে, র্যান্ডমলি আসার সময় তার এখন র্যান্ডম পরীক্ষা করে আমরা 5.5, বা ও সরি 2 ঘন্টা পরে আসছে খাওয়ার, তারপরে 5.5 থেকে 7 পর্যন্ত, তখন হচ্ছে না, আবার ওলট পালট, এটা বোঝার দরকার নাই। আপনি আগে জানেন যে 6.1 থেকে 6.9, এটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আর বলছি যে 7, ফাস্টিং এ 7 হয়ে গেলেই ডায়াবেটিস, 11.1 হয়ে গেলেই ডায়াবেটিস। ওকে, এখন আমার আসবে যে ফাস্টিং না, ভরা পেটে আসলে যদি 7 থেকে এই সরি, নর্মাল হচ্ছে 7.8 পর্যন্ত ভরা পেটে র্যান্ডম, তাহলে 7.8 এর উপরে গেলে কিন্তু ডায়াবেটিসও হয় নাই, মানে হচ্ছে 11 পর্যন্ত আছে, 11.1 হয় নাই, তাহলে 7.8 এর উপরে, 7.9 থেকে 11, এই লেভেলটাকে আমরা বলবো আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ওকে, তাহলে আমাদের প্রথমে র্যান্ডম ব্লাড সুগার করতে হবে, তারপর ফাস্টিং গ্লুকোজ দেখতে হবে। সেইখানেও যদি আমরা ঝামেলা মনে হয়, তখন করতে হবে ওরাল গ্লুকোজ টলারেন্স, খালি পেটে আসবে, তারপর 75 গ্রাম, প্রথমে একবার ফাস্টিং নিয়ে নিব, তারপর 75 গ্রাম গ্লুকোজ তাকে 5 মিনিটের মধ্যে খেতে হবে 200 ml পানির সাথে মিশিয়ে, এবং বেশি দেরি করা যাবে না, আস্তে আস্তে খাওয়া যাবে না। তারপর আমরা প্রথমে তাকে 1.5 ঘন্টা পরে একটা নিয়ে নিব, একটা কি বলে গ্লুকোজ ব্লাড নিব, আর 2 ঘন্টা পরে একটা ব্লাড, দুইটা। এখন অবশ্য আরো কমে গেছে, এখন শুধু ফাস্টিং এ একটা নেওয়া হয় আর 2 ঘন্টা পরে একটা নেওয়া হয়। আগে 3টা রিডিং নিত। ওকে, এরপর আমরা HbA1c, এটা ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য করি না, এইটা ডায়াবেটিসের কন্ট্রোল। HbA1c হচ্ছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আমাদের শরীরে, মানে ডায়াবেটিস যদি বেশি থাকে, হিমোগ্লোবিনের মধ্যে অক্সিডাইজড হয়ে গ্লাইকেটেড হয়ে থাকে, সেই হিমোগ্লোবিনের আবার আয়ু হচ্ছে 120 দিন, তাই না, আরবিসির আয়ু। সে তো আমরা এই 120 দিনের, আমি যদি হিমোগ্লোবিন, গ্লাইকেটেড হিমোগ্লোবিনের পরিমাণ জানতে পারি, তাহলে বিগত 120 দিনের মধ্যে সে ডায়াবেটিস কন্ট্রোলে রেখেছিল নাকি ডায়াবেটিস তার কন্ট্রোলে নাই, সেটা জানতে পারি। সাধারণত রোগীকে যদি আমরা বলি যে আপনি রক্ত পরীক্ষা দিবেন, তখন একবারে খালি পেটে না খেয়ে টেয়ে এসে পরীক্ষা দিয়ে সে কি করে, ডায়াবেটিসটাকে কন্ট্রোল দেখায়, নর্মাল দেখায়। কিন্তু দেখা গেল বাকি 3 মাস, গত 3 মাস সে প্রতিদিন মিষ্টি টিষ্টি সব খেয়ে আসছে, তখন কিভাবে ধরবে এই রোগীর
ডায়াবেটিস মানে কন্ট্রোল করতেছে কি করতেছে না, সেইটা ধরার উপায় হচ্ছে হিমোগ্লোবিন A1C। এরপরে আমরা পরীক্ষা করব সারা বডি দিকে। আমরা জানি এই ডায়াবেটিস থেকে হোল বডি সব অর্গানেই সমস্যা হয়। তাহলে এক নম্বরে করতে হবে, আগেই বলছি যে দুইটা অর্গান সবসময় পরীক্ষা করি, ডায়াবেটিস আর থাইরয়েড, তাহলে থাইরয়েড এখানে পরীক্ষা করতে হবে। নেক্সট হচ্ছে কিডনি পরীক্ষা করতে হবে। নেক্সট হচ্ছে হার্ট পরীক্ষা করতে হবে। এই অর্গানগুলাই সবসময় ডায়াবেটিসের ড্যামেজ হয়। ফলে হার্টের যদি করতে চাই তাহলে আমরা প্রথমে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করছে কিনা সেটা দেখতে হবে, লিপিড প্রোফাইল দেখতে হবে। নেক্সট হচ্ছে রেনাল ফাংশন টেস্ট করব, আর সিরাম ইলেকট্রোলাইট দেখব। সিরাম ইলেকট্রোলাইটে যদি আমার ডায়াবেটিস থেকে কিটোএসিডোসিস হয় তাহলে পিএইচ কমে যাচ্ছে, আর ডায়াবেটিসের কারণে যদি কিডনি ড্যামেজ হয় তাহলে পটাশিয়ামের লেভেল বেড়ে যায়, ওইদিকে পিএইচ কমে যায়, পটাশিয়াম লেভেল বেড়ে যায়। আর কি, আর্টেরিয়াল ব্লাড ডেথ অ্যানালাইসিস, এই যে বললাম পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়বে, কারণ হচ্ছে এখানে হচ্ছে কি অ্যাসিডোসিস ডেভেলপ করবে। লিভার ফাংশন টেস্ট দেখবো, লিভার ফাংশন টেস্ট দ্বারা আমরা বুঝতে পারবো যে তার আসলে এই ডায়াবেটিস হওয়ার কারণ কি, গ্লুকোজের মানে তার যে মেটাবলিক ডিসঅর্ডার, তার গ্লুকোজ মেটাবলিজমে কোনো সমস্যা হচ্ছে কিনা। আর থাইরয়েড ফাংশন টেস্ট দেখবে, থাইরয়েডের T3 T4 TSH এইটা যদি বেশি হয়, T3 T4, তাহলে আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়বে, ফলে গ্লুকোজের পরিমাণও বাড়বে। আবার T3 T4 কমে গেলে হাইপোথাইরয়েড, সেখানেও কিন্তু আমার বডিতে অবেসিটি হবে, সেখান থেকেও ডায়াবেটিস হতে পারে। র্যান্ডম ব্লাড গ্লুকোজ, তাহলে র্যান্ডম ব্লাড গ্লুকোজ যদি একবার আমরা 11.1 এইখানে বেশি না, আমি আবারও আগে এই জন্য কনফিউশনটা ক্লিয়ার করে নিলাম যে ডাব্লিউএইচওর মতে 11.1 ইকুয়াল অথবা 11.1 এর বেশি, মানে 11.1 হয়ে গেলেই সে ডায়াবেটিস। নেক্সট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইজিটি কত, ডিএম কত। ডিএম হচ্ছে 11.1 এর বেশি না, 11.1 অ্যান্ড অ্যাবাভ। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স কি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হচ্ছে এখানে 5.5 লিখছে, আসলে হচ্ছে আপনার 7.1 এর উপরে গেলে হচ্ছে ডায়াবেটিস, তাই না? ফাস্টিং, সরি, ফাস্টিং। আর নর্মাল হচ্ছে এই র্যান্ডম ব্লাড গ্লুকোজ হচ্ছে 7.8 পর্যন্ত আমরা বলি এইটা নর্মাল। তাহলে 7.8 এর উপরে উঠে গেলে 7.9 আর 11.1 হয়ে গেলে তো ডায়াবেটিস, তাহলে 7.9 থেকে 11 সেইটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। নর্মালি হচ্ছে 3.5 থেকে 5.5 মিলিমোল পার লিটার। ফাস্টিং ব্লাড গ্লুকোজ ওই যে বলছি যে 7 অথবা 7-এর চেয়ে বেশি হয়ে গেলেই আপনার ডায়াবেটিস, আর ওইখানে 11.1 হয়ে গেলেই অথবা তার বেশি হয়ে গেলেই ডায়াবেটিস। ওকে, নেক্সট হচ্ছে আপনার 2 আওয়ার্স আফটার লোড, 11.1 মিলিমোল, ওই যে ডায়াবেটিস। নেক্সট হচ্ছে আইজিটি, আইজিটি বলবো তখন, একটু আগেই বলে দিলাম যে 7.8 পর্যন্ত নর্মাল, তাহলে 7.9 থেকে 11 সেইটা হচ্ছে আইজিটি। ডায়াবেটিস তো ঠিকই আছে 11.1। তাহলে এইটা কিন্তু কনফিউশন হইতে পারে, ডাব্লিউএইচও যেটা সেটা বলবেন 7 নাকি 7.1, 7 ইকুয়াল টু, এইগুলো নিয়ে কনফিউশন হবেই। সুতরাং আপনারা এই যে এটা আমি নেট থেকে সার্চ দিয়ে বের করলাম যে 7-এর উপরে, 7 হইলেই ডায়াবেটিস ফাস্টিং এ, আর 11.1 হয়ে গেলেই ডায়াবেটিস হচ্ছে র্যান্ডমে এবং মানে ইসে 2 আওয়ার্স আফটার পোস্টপ্রান্ডিয়াল। ওকে, কয়টা বাজে আজকে? 12টা 6, বেশিক্ষণ বাজে নাই, কিন্তু আজকে একটু ইয়ে লাগতেছে কেমন। ওকে, আমরা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট কিভাবে করব, ইন্ডিকেশন কি, অলরেডি আমি আলোচনা করছি যে এটা কি করি, রোগীকে খালি পেটে আসতে বলা হয়, তারপরে খালি পেটে একটা ফাস্টিং ব্লাড নিব,
এরপর থাকে 75 গ্রাম গ্লুকোজ। একটা প্যাকেটে 25 গ্রাম করে থাকে, 3টা প্যাকেট গ্লুকোজ। 200 ml ওয়াটার, বেশি খুব বেশি ওয়াটার না, 200 ml ওয়াটারের মধ্যে খেতে হবে এবং বেশি দেরি করা যাবে না, 5 মিনিটের মধ্যে সেটা খেতে হবে। খাওয়ার পরে আমরা 2 ঘন্টা পরে এখন করি, আর আগে করতাম 1.5 ঘন্টা পরে একটা, 2 ঘন্টা পরে একটা। গ্লাইকোসিরিয়া আছে ইউরিনে, কিন্তু আমার আহ, মানে উইথ অর উইদাউট কিটোনিউরিয়া, ঠিক আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্লাডের মধ্যে র্যান্ডমে পাওয়া যায় না। তখন আমরা কি করব, ওজিটিটি করব। তারপরে র্যান্ডম ব্লাড প্লাজমা গ্লুকোজ হচ্ছে 5.5 থেকে 11। আমি বলছি যে 11.1 হয়ে গেলে ডায়াবেটিস, কিন্তু 11-এর নিচে আছে, তার মানেই না ডায়াবেটিস নাই। তখন আমাদেরকে কি করতে হয়, ফাস্টিং করতে হয়, তখন আমরা ওজিটিটি করি একবারে। আর প্রেগনেন্সি হইলে যে যাহা কিছুই ঘটুক, র্যান্ডমের কোনো দাম নাই এখানে। অবশ্যই র্যান্ডমের দাম আছে। 11.1 হয়ে গেলেই তো আমরা ডায়াবেটিস বলবো, কিন্তু তাকে ওজিটিটি করতেই হবে প্রেগনেন্সি। ওই যে খালি পেটে আমরা 150 গ্রাম কার্বোহাইড্রেট ও তাকে আগের 3 দিন বলতে হবে যে যত ইচ্ছা খান, মানে কার্বোহাইড্রেট আপনার আনরেস্ট্রিক্টেড, মানে কমপক্ষে 150 গ্রামের বেশি 3 দিন ধরে খেতে হবে। তারপর পার ডে 150 গ্রাম পার ডে, এর বেশি খেতে হবে। তারপর হচ্ছে ফাস্টিং, পরীক্ষার সময়, পরীক্ষার দিন ওভারনাইট ফাস্টিং, মানে 8 থেকে 14 ঘন্টা, 8 থেকে 12-14 ঘন্টা ফাস্টিং থাকতে হবে। তারপরে ভিগোরাস এক্সারসাইজ, স্মোকিং গুলো করা যাবে না, কারণ হচ্ছে ভিগোরাস এক্সারসাইজের ফলে ব্লাড গ্লুকোজ কমে আসতে পারে, আর স্মোকিং এর ফলে ব্লাড গ্লুকোজ বাড়তে পারে। আর মেডিকেশন ইনফেকশন থাকলে সেগুলা লিখে রাখতে হবে, ওষুধ যদি খায়, শরীরে যদি ইনফেকশন থাকে সেগুলো রেকর্ড করতে হবে। কি স্পেসিমেন নেই, ভেনাস প্লাজমা গ্লুকোজ। এখন আমরা গ্লুকোজ ল্যাবে রেখে দিয়ে কি সাথে সাথে টেস্ট করি গ্লুকোজ? আমাদের তো এই কি বলে, আহ, একটা ব্লাড ল্যাবে দেওয়ার পরে ওই রোগী তো আর একটাই না, অনেকগুলা রোগী। ফলে ওই ব্লাড, রক্তের পরীক্ষার বায়োকেমিস্ট্রি রুমে যেতে যেতে 2-3 ঘন্টা চলে যায়। এখন ব্লাডের মধ্যে তো আরবিসি আছে, তাহলে আরবিসি এই ব্লাড সুগারকে ইউটিলাইজ করবে। ফলে আমি যখন রক্তে, আমার শরীরে যে রক্ত, সেইখানে যে সুগার থাকবে সেইটা কি আমরা ইসেও পাবো? যেই সময় টেস্ট করবো যতক্ষণে, ততক্ষণ কিন্তু চেঞ্জ হয়ে গেল। সেই জন্য এখনকার যে আমরা টিউব গুলা নেই, সেই টিউবের মধ্যে একটা উপাদান থাকে, সেটার নাম হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইডের কাজ হচ্ছে গ্লাইকোলাইসিসকে প্রিভেন্ট করা। আপনারা যদি কেউ ভালো স্টুডেন্ট থেকে থাকেন, তাহলে গ্লাইকোলাইসিসের স্টেপগুলা মনে করার চেষ্টা করেন। দেখেন 2 নাম্বার স্টেপে গিয়ে একটা তীর চিহ্ন দেওয়া আছে, যে ওইটাকে সোডিয়াম ফ্লোরাইড বন্ধ করে দেয়। ফলে ওইখানে আর গ্লাইকোলাইসিস হবে না। ফলে আমরা যদি ল্যাবে একটু দেরিও হয়, কিন্তু আমরা পেশেন্টের ব্লাডে, পেশেন্টের শরীরে যেই আরবিএস ছিল সেটি আমরা, বা ব্লাড গ্লুকোজ ছিল সেটাই পাবো। অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে পটাশিয়াম অক্সালেট। 75 গ্রাম গ্লুকোজ কি করলাম, 250 থেকে 300 ml পানির মধ্যে ওরালি উইদিন 5 মিনিটস। আর চিলড্রেনের জন্য একটু কম, পার কেজি 1.75 গ্রাম পার কেজি বডি। আফটার 2 আওয়ার্স অ্যানাদার ব্লাড স্যাম্পল এবং করেসপন্ডিং, মানে আমরা কি করলাম, তাহলে দুইটা নিলাম, ফার্স্টিং একটা নিলাম, আর 2 ঘন্টা পরে একটা ব্লাড স্যাম্পল নিলাম। কিন্তু মানে আগে হচ্ছে 3টা ছিল, এখন 2টা। 1999 WHO স্মার্ট কমিটি। ডায়াগনোসিস অফ ডায়াবেটিস, ওই যে আগেই অলরেডি পড়ে আসছি, যে 7 হয়ে গেলেই এখানে আপনার ভুল চিহ্ন দিছে, 7 এর উপরে গেলেই ডায়াবেটিস। আর ওইখানে হচ্ছে 11.1 হয়ে গেলেই ডায়াবেটিস, এইখানেও তীর চিহ্ন, মানে ভুল চিহ্ন দেওয়া হয়েছে। এখানে হচ্ছে 7 অর মোর, আর এখানে 11.1 অর মোর। আইজিটি
7-এর কম আছে 6.9 পর্যন্ত ফাস্টিং এ, 5.6 থেকে 6.9, আসলে 6.1 থেকে 6.9। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার 7.9 থেকে 11.0, সেটা হচ্ছে ওজিটি। আইজিটির সাথে সম্পর্ক কার? হাইপোপিটুইটারিজম, অ্যাডিশন সিরিজ, ম্যালাবসেশন, এগুলো। ইম্পর্টেন্স কি? আমরা ওই যে প্রেগন্যান্সিতে করব ওজিটি, আর যদি দেখি যে ইউরিনে সুগার আছে কিন্তু র্যান্ডম ব্লাড সুগার নর্মাল, তখন আমরা ওজিটি করে ডায়াগনোসিস করব। রেনাল গ্লাইকোসিরিয়া, কিডনি 10 মিলিমোল পার লিটার, অথবা ব্লাডের মধ্যে 10 মিলিমোল পার লিটার, অথবা 180 মিলিগ্রাম পার লিটার ডিএল, এই পর্যন্ত ইয়েকে রেখে দিতে পারে, পুরো গ্লুকোজ সম্পূর্ণটা অ্যাবজর্ব করতে পারে। কিন্তু যেই মাত্র রেনাল থ্রেশহোল্ডের চেয়ে উপরে উঠে যাবে, তখন ইউরিনে গ্লুকোজ পাওয়া যাবে, সেটাকে বলে রেনাল গ্লাইকোসিরিয়া। আবার এলিমেন্টারি গ্লাইকোসিরিয়া কি জিনিস? যখন আমার খাবার খাওয়ানোর সাথে সাথে একটা বোলাস ডোজে আমি অনেক খাবার খেয়েছি, এরপরে কুইকলি কি হচ্ছে, আপনার গ্লুকোজটার সাথে সাথে বেড়ে যায়, কিন্তু পরবর্তীতে আবার 2 ঘন্টা পরে আবার কনসেন্ট্রেশন নর্মালে চলে আসে। যেমন পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, পেপটিক আলসার, হাইপারথাইরয়েডিজম, এবং নর্মাল ইন্ডিভিজুয়ালের কোনো কোনো নর্মাল ইন্ডিভিজুয়ালেও এটা হতে পারে। হাইপারগ্লাইসেমিয়া সাইন গ্লাইকোসিরিয়া কি জিনিস? আপনার গ্লুকোজ ব্লাডে বেশি, সাইন মানে অ্যাবসেন্ট, সাইন শব্দটার অর্থ। হাইপারগ্লাইসেমিয়া, ব্লাডে গ্লুকোজ বেশি কিন্তু ইউরিনে গ্লুকোজ অ্যাবসেন্ট, সাইন মানে অ্যাবসেন্ট, এই কন্ডিশনটাকে বলা হয়। দীর্ঘদিন ধরে কিডনিতে যদি পেশেন্ট ডায়াবেটিস থাকে, তাহলে একসময় তার কিডনি রেনাল থ্রেশহোল্ড লেভেল বেড়ে যায়, ফলে তখন 10-এর উপরেও ইউরিনে ফ্রি অফ গ্লুকোজ, রেনাল থ্রেশহোল্ড ইজ রেইজড অ্যাবাভ নর্মাল থ্রেশহোল্ড, এবং আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে এরকম হয়। ওকে, আজকের মতো শেষ। আমরা আগামী দিন জেস্টেশনাল ডায়াবেটিস পড়বো, গ্লাইকেটেড হিমোগ্লোবিন পড়বো, তাহলেই আর কমপ্লিকেশন এইগুলো পড়তে হবে, তাহলেই শেষ আমাদের। ওকে, আর একটু বাকি আছে, আর অন্যান্য যা জিনিস আছে পড়বো। আজকে আমি একটু কেন জানি টায়ার্ড লাগতেছে।